বাবু, দরজাটা একটু বন্ধ করে দে তো। সনাতনবাবুর ছেলে তখন গভীরভাবে নিদ্রাচ্ছন্ন। ঘড়িতে রাত 3:30। বাবা, 3:30 বাজে তো, অনেক দেরি আছে। সকাল 7টায় তো পতাকা তুলবে ওরা। শো তো এখন। না রে, একটু কাজ আছে অন্য একটা, বেরোতে হবে রে একটু। যখন স্কুলে চাকরি করতে তখন সকাল 5:30টায় বেরোতে। জানি কাজ ফাজ থাকতো। রিটায়ারমেন্টের পর তো শেষের 2 বছর 7টাতেই যেতে। আমি জানি বাবা, তুমি তোমার স্কুলকে কতটা ভালোবাসো। কিন্তু এখন 3:30 বাবা, কেউ থাকবে না। স্কুলের গেটও 6টার আগে খুলবে না। তুমি এখন। আহ, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো বাবু। এসে বলবো কি কাজ ছিল। আর শোন, মাকে বলতে হবে না আমি যে এখন বের হয়েছি। মা উঠলে বলিস আমি সকাল 6:30তেই বেরিয়েছি। দরজাটা দিয়ে দে, কেমন? চলি। রাতের অন্ধকারে স্ট্রিট ল্যাম্পগুলো তখন একাকিত্বের প্রহর গুনছে। পায়ের শব্দে কুকুরগুলো উঠে দাঁড়িয়ে ভৌ ভৌ করে ডেকে অসময়ে আগন্তুকের উপস্থিতি জানান দিল। সনাতনবাবু এগিয়ে চলেছেন। তার মনের মাঝে দুশ্চিন্তাগুলো এলোমেলো আঁকিবুকি টানছে। সনাতন রায় জগৎবন্ধু স্কুলে সাফাই কর্মী ছিলেন। 2 বছর হলো অবসর নিয়েছেন চাকরি থেকে। খুবই সৎ, নিষ্ঠাবান কর্মী ছিলেন। সাফাই কর্মী হলে কি হবে, স্কুলের শিক্ষক ছাত্র সবারই খুব প্রিয় মানুষ সনাতন দা। যেদিন অবসর নিয়েছিলেন স্কুল থেকে, সেদিন সনাতনবাবুর চোখের জল যেমন বাদ মানেনি, তেমনই মন খারাপের সুর বেজেছিল প্রতি শিক্ষক, প্রতিটি ছাত্রের মনে। তবে এখনও নিয়ম করে সনাতনবাবু স্কুলে হাজির হন 26শে জানুয়ারি, 15ই আগস্ট, সরস্বতী পুজো এইসব দিনগুলোতে। এই বিশেষ দিনগুলোর আগের দিন বিকেলে স্কুল সাজানো, সেদিন সকালে 6টায় এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইসব কাজগুলো যে সনাতনবাবু শুধু নিষ্ঠা ভরে করতেন তা নয়। এইসব কাজগুলো ওনার কাছে ছিল দেবতার চরণে নিজেকে নিবেদনের মতো। প্রজাতন্ত্র দিবস অথবা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সব ব্যবস্থা থেকে শুরু করে সেই পতাকা বা সাজানোর জন্য দড়িতে টাঙানো কাগজের পতাকাগুলোকে সন্ধেবেলা আবার সসম্মানে আলমারির ভেতরে রেখে দেওয়া, এইসব কাজে স্কুলের সবাই ওনাকে চোখ বন্ধ করে ভরসা করতেন। সনাতনবাবু শিক্ষিত হয়তো নন, ক্লাস 5-এর গণ্ডিও হয়তো পেরোননি, কিন্তু স্কুলের প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি ওনার ভালোবাসা, সম্মান সত্যিই অতুলনীয়। চৌমাথার মোড়ে পৌঁছলেন সনাতনবাবু। ঘড়িতে রাত 4টে। ট্রাকটা দাঁড়িয়ে আছে। ঢোক গিললেন সনাতনবাবু। ঠিক করছেন তো উনি? মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বস, সনাদা এসে গেছে। সাব্বাস, বুঝিয়ে দে সব। 4টে বাজে, আর লেট করা ঠিক হবে না বস। রাস্তায় বলছি সনাদাকে সব। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে সনাতনবাবুর। আর হয়তো ফিরে আসার কোনো রাস্তা নেই। ছেলেটার চাকরিটা একবার হয়ে যাক, তারপর এসব আর করতে হবে না। এবারেই প্রথম, আর এবারেই শেষ। একটু শান্তিতে শেষ জীবনটা কাটাবেন তারপর। ছেলেটার চাকরির খুব দরকার। একটা কোম্পানি নিশ্চিত চাকরি দেবে বলেছে ছেলেকে, কিন্তু তার জন্য একটা ট্রেনিংয়ের দরকার। আর সেই ট্রেনিংয়ের জন্য দরকার 80,000 টাকা। 30,000 মতো জোগাড় করেছেন সনাতনবাবু এখান সেখান থেকে। তবুও আরও বাকি 50। এরা 40,000 দেবে বলেছে। অগ্রিম 5,000 দিয়েওছে। সনাতনবাবু জানেন উনি যা করছেন তা ক্ষমার অযোগ্য। তবুও উনি করতে বাধ্য হচ্ছেন। ছেলেটার যে চাকরিটা বড্ড দরকার। সোনাদা, উঠে এসো। ট্রাকটায় উঠলেন সনাতনবাবু। ড্রাইভারের সিটে বিলু, বিলুর পাশের সিটে বিলুর বস। এখন সনাতনবাবুর বসও বটে। বসের পাশের সিটে অর্থাৎ হেল্পারের সিটে বসলেন সনাতনবাবু। আর ট্রাকের পেছনে ভরা আছে প্রচুর ড্রাগ। পাচার হবে। রাতের নিস্তব্ধতাকে ছিন্ন করে বিকট শব্দে স্টার্ট নিল ট্রাকটি। সনাতনবাবুর জীবনেও সাথে সাথে শুরু হলো এক কলঙ্কময় অধ্যায়ের ভাগিদার হওয়ার অধ্যায়। তখনও রাতের আকাশে পূর্ণিমার চাঁদ স্পষ্ট। মেঘ নেই তেমন। চাঁদের কলঙ্কের দাগগুলো ধরা পড়ছে সনাতনবাবুর চোখে। অত্যন্ত রূঢ়ভাবে সনাতনবাবুর কোলে একটা কাপড়ের পুডলি রাখল বস। শোনো সনাদা,
তোমার কাজটা খুব সিম্পল আছে। এই পোটলাটায় কাল কিসব প্রজাতন্ত্র দিবস না কিসব আছে, তো তার পতাকা, রিস্টব্যান্ড, ফুলটুল এসব আছে। বুঝেছ? তো রাস্তায় পুলিশ ফুলিশ ট্রাক ফাক চেক করে। তোমার কাজ হলো তুমি পুলিশকে এগুলো দেখিয়ে দেবে। যখন পুলিশ হেনা তেনা জিজ্ঞেস করবে, বলবে এসব স্বাধীনতা দিবসের মাল। ক্লিয়ার? আসলে প্রজাতন্ত্র দিবস তো। ধুর মশাই, সে যে দিবসই হোক না, বলে দেবে। দেখতে চাইলে দেখিয়ে দেবে, ব্যাস। চুপ হয়ে গেলেন সনাতনবাবু। তার বুকের ভেতর যেন বেতের ছড়ি দিয়ে অবিরাম কেউ মেরে চলেছে। সহ্য করতে পারছেন না উনি। কত ছোট ছোট স্কুলের ছেলে তাদের প্রিয় সনাতনদার কাছে এই প্রজাতন্ত্র দিবসের দিন ছুটে আসতো এই দিনটাকে নিয়ে জানবে বলে। না, সনাতনবাবু প্রজাতন্ত্র দিবসের ইতিহাস বা সংবিধানের ব্যাপারে জানতেন না। তবুও তিনি সেই ছোট ছেলেগুলোকে তার নিজের মতো করে কি করে দেশের পতাকাকে সম্মান করতে হয়, কি করে দেশকে আপন করতে হয়, কি করে দেশের মাটিকে ভালোবাসতে হয়, সে বিষয়ে বলতেন। বারবার চোখের জল মুছছেন সনাতনবাবু। ছেলেটার চাকরির জন্য আসলে। সজোরে ব্রেক কষল ট্রাকটা। কিছু পুলিশ ট্রাককে আটকেছে। কি যাচ্ছে? সনাতনবাবু ঢোক গিললেন। কি যাচ্ছে বলো? মুখটা জানলা দিয়ে বার করে এবার সনাতনবাবু বললেন, কাল তো প্রজাতন্ত্র দিবস, তার কিছু জিনিসপত্র আর কি। নামো ট্রাক থেকে, সার্চ করব। সনাতনবাবু ভয়ে ভয়ে তাকালেন বসের দিকে। বস চোখের ইশারায় বললেন হাতের পুটলিটা খুলে দেখাতে। খুলতে যাচ্ছেন সনাতনবাবু। হঠাৎই একজন পুলিশ বলে উঠল, আরে, সনাতন দানা, চিনতে পারছো? আমি সুবল। স্কুলের কোনো কাজে নাকি গো? সনাতনবাবু তাকালেন। না, চিনতে পারলেন না। শুধু এটুকু বুঝলেন জগৎবন্ধু স্কুলের কোনো প্রাক্তন ছাত্র হবে। একটা মেকি হাসি হেসে হ্যাঁ বললেন উনি। এই ছেড়ে দে রে, স্কুলের জিনিস যাচ্ছে। ভালো আছো তো গো সনাতন দা? আবার চলতে শুরু করলো ট্রাকটা। বস সনাতনবাবুর পিঠ চাপড়ে বললেন, সাব্বাস সোনাদা, আর একটুখানি রাস্তা কাটিয়ে দিলেই কেল্লা ফতে। বাকি ৩৫,০০০টা কখন পাবো? পেয়ে যাবে। শোনো, হাত কাটা কেলটুদা মানুষ খুন করে, ট্রাক পাচার করে, কিন্তু কোনোদিনও কারো টাকা মারে না। কি রে বিলু, তাই তো? ভোরের আলো ফুটছে তখন আস্তে আস্তে। অপরাধবোধ, ক্লান্তি, দুশ্চিন্তাগুলো ড্যাট হয়ে বসে আছে। ঘড়ির কাঁটা থেমে বসে যেন মজা দেখছে, আর সনাতনবাবুর দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। পুলিশ চেকপয়েন্টগুলো সব পেরিয়ে গেছে মোটামুটি। নিজেদের মধ্যে অশ্রাব্য ভাষায় হাসি মশকরা করছে ওরা দুজন। সনাতনবাবু হাত মুঠো করে পোটলাটাকে কোলের ওপরে ধরে বসে আছেন। ওরা কখন টাকাটা দেবে কে জানে। টাকাটা পেয়ে গেলেই মুক্তি। অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘতর হয়ে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। হঠাৎই পাশ থেকে একটা পুলিশের গাড়ি ট্রাকটাকে ওভারটেক করে সামনে এসে দাঁড়ালো। ৩-৪ জন পুলিশ বেরিয়ে এসেছে। মুহূর্তে বিলু আর বস ওই দিককার দরজা খুলে দে ছুট। কোথায় চলে গেল ঠাউর করতে পারলেন না সনাতনবাবু। নেমে আয় তাড়াতাড়ি। সনাতনবাবুর মুখটা চুপসে গেছে পুরো। কি হবে এবার? এই বুড়ো, নেমে আয় শিগগির। শালা, কতদিন এসবের কারবার করছিস? ট্রাকের দরজাটা খুলে ধীরে ধীরে নামলেন সনাতনবাবু। নিতম্বে পুলিশের লাঠির একটা সজোরে আঘাত। টাল সামলাতে পারলেন না সনাতনবাবু। মুখ থুবড়ে উল্টে পড়লেন রাস্তাতে। হাত থেকে ছিটকে দূরে রাস্তার ওপর পড়ল তার কোলের ওপর রাখা পুডলাটা। গেট খুলে গিয়ে রাস্তার ওপর তখন গড়াগড়ি খাচ্ছে দেশের পতাকা, পতাকা আঁকা রিস্টব্যান্ডগুলো। হাইয়ের উপর দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে সব গাড়ি। পতাকাগুলো পিষ্ট হচ্ছে সেসব গাড়ির চাকার তলায়। কোনো রকমে উঠে দাঁড়িয়ে পতাকাগুলোর কাছে পৌঁছতে চাইলেন সনাতনবাবু। ওগুলো ওরকমভাবে রাস্তায় পড়ে থাকলে গাড়ি ঘোড়া মারিয়ে চলে যাবে তো। ওই বুড়ো, পালাচ্ছিস নাকি? না স্যার, পতাকাগুলো ওভাবে রাস্তায়। বেশি নাটক না, ভ্যানে ওঠ। ৩-৪ জন পুলিশ ধাক্কা মেরে পুলিশের ভ্যানে তুলে দিলেন সনাতনবাবুকে। তারপর ভাগ হয়ে একদল ট্রাকটা সার্চ করছে,
আর একদল খুঁজে বেড়াচ্ছে বিলু আর হাতকাটা কেলটুকে। আচ্ছা, ওদের যদি পুলিশ ধরতে না পারে, ওরা কি বাকি ৩৫,০০০ পৌঁছে দেবে বাড়িতে? আর কিছুক্ষণ পরেই তো ফ্ল্যাগ হোস্টিং শুরু হবে স্কুলে স্কুলে। স্কুলের কারোর কি মনে পড়বে সনাতনবাবুর কথা? অবশ্য একজন প্রাক্তন সাফাই কর্মী স্কুলে এলো কি এলো না, তাতে আর কার কি যায় এসে যায়। রাস্তার ওপর পড়ে থাকা পতাকাগুলোর দিকে ঝাপসা চোখে তাকিয়ে আছেন সনাতনবাবু। অঝোরধারায় জল বয়ে চলেছে চোখ থেকে। একটা গাড়ি এসে থামল। একজন ছোট স্কুল পড়ুয়া সেই গাড়ি থেকে নেমে পতাকা রিস্টব্যান্ডগুলোকে যত্ন নিয়ে তুলছে। ছেলেটির বাবা পাশে দাঁড়িয়ে। একবার নম করে নাও খোকা, দেশের পতাকা, নম করে নাও। ছেলেটি সশ্রদ্ধ নমস্কার করল পতাকায়। যেমন করে প্রতিবার ২৬শে জানুয়ারি সনাতনবাবু স্কুলের ছোট ছোট ছেলেগুলোকে দেশের পতাকার মাহাত্ম্য বুঝিয়ে সস্নেহে চুম্বন খান, ঠিক তেমন করেই কোলে তুলে ছেলেটির বাবা ছেলেটির কপালে দিলেন স্নেহের চুম্বন। চোখের জলের ঝর্ণার মাঝেও নিজের অজান্তেই কখন যে মুখে স্মিত হাসি ফুটে উঠেছে সনাতনবাবু খেয়াল করেননি।